1974 টু 1978। এই 5 ইয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি তো 5 বছরের হয়, এটা তো 1978-এই শেষ হয়ে গেছে, কারণ এখানে কংগ্রেস পার্টি কী হয়েছে, পার্টি চেঞ্জ হয়ে গেছে, তাই জনতা পার্টি যখন আসে মোরারজি দেশাই চলে আসে জনতা পার্টি, আর তারপরে কি তার 1 বছর আগে ওরা ভেঙে দেয় আর কি, বুঝতে পেরেছো? তো তাই এটা হয়েছে। নেক্সট আমরা লিখব ফর্মুলেটেড, কে তৈরি করেছিল অ্যাকচুয়াল। এই সময় কিন্তু প্রাইম মিনিস্টার কে ছিল, ইন্দিরা গান্ধী। 1971-এর ভোটের পর যখন ভোটের রেজাল্ট আসবে, উনি জিতবে, জননৈতিক কাজের জন্য প্রচুর প্রোগ্রাম লঞ্চ করবে, প্রচুর। তো এগুলো সব দেখবো। তো লিখবো ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ফর্মুলেটেড বাই প্রফেসর সুব্রমণিয়ম, বাট ইট ওয়াজ রিফর্মড বাই ডিপি ধর। তাই এটাকে ডিপি ধর মডেলও বলা হয়, ঠিক আছে? এই যে 5 ইয়ার প্ল্যানগুলো আছে না, এই 5 ইয়ার প্ল্যানগুলো যদি একটা প্ল্যান আবার একদিন করেই হবে, কিন্তু আমরা কি করব, আমাদের বিসিএস বা যে কোনো পরীক্ষায় কী হবে যে এদের কোয়েশ্চেনগুলো এবার প্ল্যান অনুযায়ী, মানে কোনো একটা প্রোগ্রামে এতটা ঢুকবে না, ডিটেলস জানতে চাইবে না, ঠিক আছে? তাই আমরা যদি ক্লাসটা লেন্থি হয়ে যাবে, তাই আমরা কী করবো, এটাকে সব প্ল্যানগুলো করে নেব জাস্ট, কারণ ওখান থেকে যখন কোয়েশ্চেন আসবে, সাল আসবে, এটা কোন 5 ইয়ার প্ল্যান, তা আমরা আর তো ডিটেলস করে লাভ নেই, আমরা পরে আবার ডিটেলস করাবো কখনো একটা প্ল্যান ধরে। কিন্তু এখন তো এক্সাম সামনে আছে, মেন্সও আছে, তাই না? তো মেন্স বা প্রিলিমসে এই রিলেটেডই কোয়েশ্চেন থাকবে, কোনো এর থেকে ডেপে থাকে না, কিন্তু এর আগেরগুলো ডেপে থাকতে পারে, তাই আমি করে দিয়েছি, তাই না? এবার লিখবো মেন অবজেক্ট। এই প্ল্যানের মেন অবজেক্টই ছিল কি, পভার্টি ইরাডিকেশন। আর এখানে আমরা ইম্পর্টেন্ট কি কি যোজনা এই প্ল্যানে নেওয়া হয়েছে আমরা দেখবো। প্রথমেই আমরা লিখবো স্কিম, যেগুলো যোজনা, ঠিক আছে? এই প্ল্যানের আন্ডারে কি কি যোজনা নেয়। এখানকার মেন মোটিভ ছিল যদি 100 টাকা খরচা হয় এই প্ল্যানে, তো ওর মেজর টাকাটা কিসের, পভার্টি দূর করার জন্য খরচা হবে। ওই জন্য ইন্দিরা গান্ধী সরকার যখন আসবে, ও তারা আগে ভোটের সময় 1971 সালে গরিবি হটাও স্লোগান দেবে, ঠিক আছে? তো ওটার জন্য প্রচুর চেষ্টা করবে, ঠিক আছে? উনি প্রচুর চেষ্টা করবে, তো তার জন্য প্রচুর প্রোগ্রামও লঞ্চ হবে। তা প্রথম প্রোগ্রাম কি গেলাম, মিনিমাম নিডস প্রোগ্রাম, ঠিক আছে? 1975 সালে মিনিমাম নিডস প্রোগ্রাম শুরু হয়েছিল। দেখো মিনিমাম নিডস প্রোগ্রাম, এই মিনিমাম নিডস মানে কি, বেসিক যে মানে বেসিক প্রয়োজনীয় যেসব জিনিসগুলো, তার উপর একটা প্রোগ্রাম লঞ্চ করবে, ঠিক আছে? বেসিক জিনিসগুলো মানে কি, খাবার দাবার, থাকার, হেলথ, এগুলো সব, ঠিক আছে? তো এগুলোর জন্য এই যে মিনিমাম নিডস প্রোগ্রাম, এর ভিতরে এটা অ্যাকচুয়ালি এটা এমন একটা প্রোগ্রাম, এর ভিতরে এই প্রোগ্রামের আন্ডারে অনেক প্রোগ্রাম করা হয়েছে। মানে যেমন আইসিডিএস, এটা কিন্তু মিনিমাম নিডস প্রোগ্রামের আন্ডারে, ওই মিনিমাম নিডস প্রোগ্রামের আন্ডার আইসিডিএস। তো 1975 আইসিডিএস, যেমন পিডিএস, তো পিডিএস হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটাও একটা প্রোগ্রাম। তারপরে হচ্ছে যেমন আমাদের এর আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন আমরা লিখে নেব প্রোগ্রামগুলো। যেমন লিখবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ স্কিম, এটা 1995 সালে শুরু হয়েছিল, কিন্তু এটা মিনিমাম নিডস প্রোগ্রামের আন্ডারই, ঠিক আছে? আমরা আবার এটা অন্য যোজনায় দেখবো, কিন্তু আমরা তাও এখানে কম্পাইল করে নিই। এই যোজনাটাগুলো পরে লঞ্চ হবে, কিন্তু কি বলছে এগুলো এই যোজনার আন্ডারই পড়বে, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, এটা 1995 সালে যোজনাটা শুরু হয়েছিল। তারপরে হচ্ছে আমাদের অন্নপূর্ণা যোজনা, যেটা 2000 সালে শুরু হয়েছিল। তারপরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবল পারসন স্কিম, এটা 2009 সালে শুরু হয়েছিল। তারপরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, এটা যেমন 2009 সালে শুরু হয়েছিল। তো এই সব যোজনাগুলো, তারপরে আমরা আইসিডিএসটা বলতে পারি, পিডিএস সিস্টেম, যা যোজনা আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে? এগুলোকে মিনিমাম নিডস প্রোগ্রামের মধ্যে আছে। মিনিমাম নিডস প্রোগ্রাম বলতে কি আমরা কী ভাবো, এটা একটা আলাদা পাবো না, ওই প্রোগ্রাম যখন চালাই যে মিনিমাম নিডসগুলোকে আমরা পূরণ করবো, এটার জন্য প্রোগ্রামটা লঞ্চ 1975 সালে। আর তারপরে যে প্রোগ্রামগুলো হয়, ওগুলো সব মিনিমাম নিডস প্রোগ্রামকে মাথায় রেখে করে হয়, বুঝতে পারছো তো গল্পটা? আর যদি বলা হয় মিনিমাম নিডস প্রোগ্রাম 1975, তারপরে লিখবো আইসিডিএস প্রোগ্রামটা 2 অক্টোবর 1975 সালে শুরু হয়, 1975। আর এই প্রোগ্রামটা ওয়ার্ল্ড লার্জেস্ট চাইল্ড ইন্টারেকশন প্রোগ্রাম, মানে যত চাইল্ড রিলেটেড যা প্রোগ্রাম চলে ওয়ার্ল্ডে, তার মধ্যে সবথেকে লার্জেস্ট প্রোগ্রাম। আর আইসিডিএস এর ফুল ফর্ম কি হচ্ছে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম প্রোগ্রাম। তারপরে দেখবে এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ছে না, এটা লিখবো ইট ইজ আন্ডার ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট। এখানে 6টা ক্ষেত্রের উপর জোর দেওয়া আছে, 6 বেসিক পিলার আছে এই যোজনায়, এই 6টার উপরে কাজ করা হয়। কি কি? 1 নাম্বার লিখবো, 1 নাম্বার ইমিউনাইজেশন মানে কি, বাচ্চাদের যে টিকাকরণ হয়, ঠিক আছে? এগুলো সব এখানে এদেরও হাতে আছে, মানে এখান থেকে অনেক বাচ্চাদের যারা গ্রাম অঞ্চল আছে তাদেরকে টিকাকরণ এখান থেকে করা হয়, ঠিক আছে? হেলথ চেক আপ অ্যান্ড রেফারেল সার্ভিস, ছোটোখাটো যেগুলো হেলথ চেক আপ হচ্ছে বাচ্চাদের বা মাদের, ঠিক আছে? সেগুলো এই আইসিডিএস প্রোগ্রামটা বাচ্চা এবং তার মায়ের, ঠিক আছে, তার দুজনকে নিয়েই কাজ করে আইসিডি প্রোগ্রামটা। তো তাদের হেলথ চেক আপকে এখানে প্রেফার করা হয়েছে, ঠিক আছে?
মানে ফার্স্ট এড টাইপের কিছু যেসব চিকিৎসাগুলো হয়। তারপরে লিখবো নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, মা মানে পেটে তার বাচ্চা আছে, তো সেক্ষেত্রে তাকে কিভাবে ট্রিটমেন্ট করা হবে, সে কি মান্য করবে, কি জিনিস খাবে, এগুলোকে করা, সেগুলোকে যদি কিছু পরিমাণ প্রোভাইড করা সেটা প্রোভাইড করবে, ঠিক আছে, হেলথের দিক দিয়ে। নেক্সট প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন, মানে 0 থেকে 6 বছর যে শিশুগুলো আছে তার মধ্যে 0 বছরে তো কেউ যাবে না, এটা বেসিক্যালি 3 to 6 ইয়ার এই যে বাচ্চাগুলো আছে তারা স্কুলে যাবার মতো তাদেরকে তৈরি করে দেওয়া, মানে ক্লাস 1 যখন ভর্তি হবে তার আগে যে প্রি স্কুল যেগুলো হয়, বড় হাতে ছোট হাতের ABCD শেখানো, এই যে বাচ্চাদের এই জিনিসগুলোকে শেখানো, ঠিক আছে, এগুলোকে এরা কিন্তু তার আগে প্রিপারেড করে দেয়, ICDS স্কুলগুলো প্রিপারেড করে দেয়। এবং কি ওখানে দেখবো ICDS স্কুল আছে ওদের, ওই স্কুলগুলো নাকি তাদেরকে ওইভাবে শেখানো হয় বেসিক এডুকেশনটা, মানে কি প্রাইমারিরও আগে, প্রি প্রাইমারি। তারপরে লিখবো সাপ্লিমেন্টারি নিউট্রিশন। সাপ্লিমেন্টারি নিউট্রিশন মানে কি, ওখানে বাচ্চাদের বা তাদের মাদের কিছু খাবারেরও ব্যবস্থা করা, যেমন ICDS আঙ্গনবাড়ি যে কর্মী তারা কি করে, ICDS থেকে আঙ্গনবাড়ি কর্মী, তাদের যারা কাজ করে আঙ্গনবাড়ি কর্মী বলে, তারা কি করে না তাদের বাচ্চাদেরকে খাওয়ানো, তাই তো, ওর যারা যখন স্কুল আসবে সেগুলোকে তাদেরকে রীতিমতো কিছু পুষ্টি প্রদান করা, ঠিক আছে। এই যেমন নিউট্রিশন আর হেলথ এডুকেশন, এই দুটো আলাদা। ওখানে তো বলেছি নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, নিউট্রিশন আলাদা আর হেলথ এডুকেশনটা আলাদা। তো দেখবো আমরা 6টা হয়ে গেছে, 6টায় মেজর বেসিক কি হচ্ছে, কিসের কাজ, ICDS। কাদের না, বাচ্চাদের 0 থেকে 6 বছর এবং মাদেরও, তাই না, গর্ভবতী মহিলাদেরও প্রদান করে এইসব সার্ভিসেস, ঠিক আছে। এবার যার যেটা নেবে, তো এটা হচ্ছে ICDS, এটাকে আমব্রেলা ICDS খুব বলা হয়। কেন বলা হয়, কারণ একটা ছাতার আন্ডারে এখানে অনেকগুলো প্রোগ্রাম চলে, অনেক কিছু এর ক্ষেত্রে চলে, আর এটা মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট আন্ডারে পড়ে ভারত সরকার, ঠিক আছে। আর এটা ওয়ার্ল্ডের এই যতগুলো বাচ্চাদের বা মাদের উপর প্রোগ্রাম চলে তার মধ্যে এটা সব থেকে বড় প্রোগ্রাম ওয়ার্ল্ডের, ঠিক আছে, ওয়ার্ল্ডের লার্জেস্ট চাইল্ড ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এটা। নেক্সট লিখবো 20 পয়েন্টস প্রোগ্রাম 1975। যখন ইন্দিরা গান্ধী 1971 সালে যখন ইলেকশনে দাঁড়ায় আর তারপর থেকে ইলেকশন ক্যাম্পেন করে, তখন তিনি একটা মেন মোটিভ নিয়েছিল যে গরিবি হাটাও, ঠিক আছে, এবং সেই স্লোগানটাও দিয়েছিল 1971-এ। স্লোগানটা অনেকটা ফেমাস হয়েছিল। এবার যখন গরিবি হাটাও মেন নেবে আর খুব বহুমতে যখন সরকারে আসে, তখন উনি প্রথম কাজ কি করেছিল, গরিবদেরকে হাঁটানোর জন্য যা কিছু করার তিনি করেছিলেন। আর তিনি ওই গরিব হাঁটানো, তাই না, গরিবি হাঁটানো এই যে প্রোগ্রামকে মাথায় রেখে তিনি 20 পয়েন্টস প্রোগ্রাম করে 1975, ঠিক আছে, লিখবো দ্য 20 পয়েন্টস প্রোগ্রাম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই দ্য former Prime Minister of India Indira Gandhi in 1975. This program was reconstructed in the year 1982 and 1986 respectively. এই প্রোগ্রামটাকে আবার রিকনস্ট্রাক্ট করা হয় দুবার, কখন 1982 সালে আর একবার 1986 সালে। লিখব দ্য মেজর অবজেক্ট অফ দ্য প্রোগ্রাম ওয়াজ টু ইরাডিকেশন প্রোগ্রাম অ্যান্ড আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য পোর। লিখব Goribi Hatao was the slogan of the Indira Gandhi's 1971 election campaign. The slogan proposed anti-poverty program and this gave birth to 20 points program. তাহলে বলছে 20 পয়েন্ট 1971 সালে যে ইলেকশন ক্যাম্পেইনে উনি যখন বলেন যে গরিবি হাঁটাবো, তাই না, ওই স্লোগান গরিবি হাঁটাও, তার পরিপ্রেক্ষিতে 1975 সালে কি করে না 20 পয়েন্টস প্রোগ্রাম, মানে 20টা পয়েন্টের দিকে লক্ষ্য করে প্রোগ্রামটা লঞ্চ করে। প্রোগ্রামের একটা লক্ষ্য থাকে না, 20টা লক্ষ্য থাকে। আমরা জেনে নেবো কি লক্ষ্য, ঠিক আছে। অ্যাটাক রুরাল পভার্টি, তারপর হচ্ছে বেটার ইউজ অফ ইরিগেশন, বিগার হারভেস্টার, এনফোর্সমেন্ট অফ ল্যান্ড রিফর্ম। তখন তো ল্যান্ড রিফর্ম অ্যাক্ট ছিলই, কিন্তু সেটাকে ঠিকমতো এনফোর্স করার মতো পরিস্থিতি হয়নি এতদিন ধরে। স্পেশাল প্রোগ্রাম ফর রুরাল লেবার, ক্লিন ড্রিঙ্ক ওয়াটার, তারপরে হেলথ কেয়ার ফর অল, 2 চাইল্ড নর্ম, মানে কি 2 চাইল্ড পলিসি, যেটা মানে 2টোর বেশি বাচ্চা নেওয়া যাবে না। তারপরে লিখবো ইকুয়াল জাস্টিস ফর SC/ST, তারপরে লিখবো ইকুয়ালিটি ফর ওমেন, ডেভেলপমেন্ট অফ এডুকেশন, তারপরে লিখবো স্ট্র্যাটেজি ফর রেন্ট এগ্রিকালচার, নিউ ইকোনমিক্যাল অপরচুনিটি ফর ওমেন, হাউজিং ফর দ্য পিপল, ইমপ্রুভমেন্ট ফর স্লাম, তারপরে লিখবো নিউ স্ট্র্যাটেজি ফর ফরেস্ট্রি, তারপরে লিখবো প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, তারপরে লিখবো এনার্জি ফর দ্য প্রিভিলেজ, এ রেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেশন, কনসার্ন অ্যাবাউট কনজিউমার। এই যে 20টা প্রোগ্রাম আছে, এই 20টা প্রোগ্রামের মধ্যে মাত্র এখানে দুজন মিলে প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্টেশন করে, একটা সেন্ট্রাল আর একটা স্টেট, তাই তো। তো বেসিক্যালি সেন্ট্রাল যে নোডাল এজেন্সি আছে তারা মাত্র 3টে প্রোগ্রামকে ইমপ্লিমেন্টেশন করে, বাদবাকি সব স্টেটের হাতে আছে। ওই 3টে কি
তিনটে আমরা আরবান পভার্টি, হাউজিং প্রবলেম ফর ইকোনমিক্যাল অ্যান্ড উইকার সেকশন, যেটা ছিল হাউজিংটা, মানে ওখানে যে পভার্টি আছে না, হ্যাঁ, তো রুরাল, এখানে যে আরবান ইরাডিকেশন যে প্রোগ্রামটা আছে সেখানকার মধ্যে আরবানের পভার্টির যে ভাগটা সেটা দেখবে নোডাল এজেন্সি আমাদের সেন্ট্রালের। তারপরে এই যে বস্তিতে কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায় তাকে, ঠিক আছে, আরবানে মানে আরবান রিলেটেড যা কিছু আছে, তিনটে স্কিম আছে আরবান রিলেটেড, ঠিক আছে, হাউজিং প্রবলেম ফর ইকোনমিক্যাল সেকশন, ঠিক আছে, তারপরে আরবান পভার্টি, তারপরে আরবানের যেগুলো বস্তি আছে সেগুলোতে তাদের ঠিকঠাক করে রিকনস্ট্রাক্ট করা, এগুলো সব কার আন্ডারে পড়ে, এই মাত্র তিনটে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম আন্ডারে পড়ে, বাদবাকি সব স্টেট নোডাল এজেন্সির আন্ডারে পড়ে, ঠিক আছে। নেক্সট লিখবো 1977 and 78 একটা প্রোগ্রাম, তার নাম লিখবো ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে কি, ডেজার্ট যেগুলো আছে আমাদের সেগুলোকে যেন আর এক্সপেন্ড না হয়, সেখানে কিভাবে চাষবাস করা যায় যদি হয়তো সেগুলোকে এই প্রোগ্রামের মাধ্যমে লঞ্চ করা, ঠিক আছে। তারপরে লিখবো ফুড ফর ওয়ার্কস প্রোগ্রাম 1977। লিখবো ইন ইন্ডিয়া ফার্স্ট টাইম নন কংগ্রেস গভর্নমেন্ট, ব্যাকেটে লিখবো জনতা গভর্নমেন্ট come to power at the central in 1977 under the PMC of Morarji Desai, ব্যাকেটে লিখে রাখবো 6 ইলেকশন, 6 নম্বর ইলেকশনে মোরারজি দেশাই পাওয়ারে এলো, আর উনি এসে কি করবেন, মোরারজি দেশাই হচ্ছে প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার, উনি এসে কি করবেন, যে প্ল্যানটা চলছিল সেটাকে বন্ধ করে দেবেন, ঠিক আছে। তাহলে সেই বছরই মানে 5 বছর হওয়ার কথা ছিল, 4 বছর হলো, তারপর নেক্সট থেকে আবার প্ল্যান শুরু করবে একটা। তো নেক্সট প্ল্যান লিখবো এবার, তাহলে একটা প্ল্যান শেষ হয়ে গেল, হ্যাঁ, আর একটা প্ল্যান লিখবো কি, রোলিং প্ল্যান। এবার যে প্ল্যানটা হবে সেটার নাম হবে রোলিং প্ল্যান। এবার কি হবে, এই প্ল্যানের পর এবার এটা রোলিং প্ল্যান অ্যাডপ্ট করবে, ঠিক আছে। এরা কি করবে না, বলবে যে যেই প্ল্যানটা চলছে সে ওরা আগের প্ল্যানগুলোকেই ভালো করে করবে, সেটাকে রোল্ড করাবে। এখন কোনো পুরো পরিকল্পিত, সরকার তো নতুন এসছে, নতুনভাবে কোনো পরিকল্পনা এখানে অ্যাডপ্ট করবে না, ঠিক আছে। রোলিং প্ল্যান একটা কনসেপ্ট, তা লিখবো দ্য কনসেপ্ট অফ রোলিং প্ল্যান ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইন্ট্রোডিউসড বাই র্যাগনার ফিচ অ্যান্ড প্রফেসর গুনার্ড মার্ডাল। তো এই যে কনসেপ্ট হচ্ছে যে রোলিং প্ল্যানের কনসেপ্টটা ওয়ার্ল্ডে ইন্ট্রোডিউস করেছিল দুজন, র্যাগনার ফিচ অ্যান্ড গুনার্ড মার্ডাল, যে সাজেস্ট করেছিল যে কনসেপ্ট অফ রোলিং প্ল্যান যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে তাদের জন্য এই যে রোলিং প্ল্যানের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই সাজেস্ট করেছিল তারা। তো আমরা কি লিখলাম, প্রফেসর এই দুজন, তারপর দ্যাট দ্য concept of rolling plan is an important concept in view of solving socio-economic problem in the third world country. The concept of rolling plan মানে এই রোলিং প্ল্যানের কনসেপ্টটা ওয়ার্ল্ড লেভেলে ইন্ট্রোডিউস করেছিল র্যাগনার ফিচ আর আমাদের মার্ডাল, এবং এরা সাজেস্ট করেছিল যে এইসব যদি প্ল্যান আমরা যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি করি, ইমপ্লিমেন্টেশন করি, তাহলে ওই কান্ট্রিতে কি হবে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট খুব ভালো হবে, ঠিক আছে। রোলিং প্ল্যান না, আগেকার প্ল্যান যেগুলো ইগোছে সেগুলোকেই তার উপরেই টাকা ঢালো, ঠিক আছে, রোল্ড করা প্ল্যানগুলোকে, ঠিক আছে, রোল্ড করা কোনো একটা জিনিসকে, মানে ঘুরিয়ে আবার ওই প্ল্যানটাই আসে রোল্ড করা। তো রোলিং প্ল্যান লিখবো, এটাই আমাদের এই মোরারজি দেশাই বা জনতা সরকার এটাই করেছিল এই প্ল্যানে, ঠিক আছে। লিখবো দ্য ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অফ রোলিং প্ল্যান ওয়াজ ফর্মুলেটেড অন দ্য বেসিস অফ গান্ধিয়ান ফিলোসফি ডেভেলপমেন্ট। এই রোলিং প্ল্যানও কিছু পরিকল্পনা নিয়েছিল জনতা গভর্নমেন্ট, সেই পরিকল্পনাগুলোর নাম, সেই প্ল্যানগুলোর নাম আমাদের জেনে রাখতে হবে, পরীক্ষায় আসবে এবং তাদের ফুল ফর্মগুলো আসবে, কত সাল সেটাও আসবে। প্রথম লিখবো যে প্ল্যানটা করেছিল, যে প্ল্যানিংটা করেছিল সেটা হচ্ছে ট্রাইসেম প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল, ট্রাইসেম 15 আগস্ট 1979। এই এর ফুল ফর্মটা লিখে নেব, ট্রেনিং ফর রুরাল ইউথ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট। তাহলে এটা কাজ কি হবে, রুরাল ইউথ যেগুলো আছে তাদেরকে ট্রেন্ড করা যেন তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এটা একটা মেইন মোটিভ এই কাজের। এখানে অনেক ট্রেনিংয়ের, এবার এখানেও এরকম এদের মধ্যে অনেক কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে, 20টা 25টা প্রোগ্রাম আছে এর মধ্যে, মানে ট্রেনিংয়ের প্রোগ্রাম, এই কম্পিউটার ট্রেনিং, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ITI, আবার ছোটোখাটো যা সিভিল ট্রেনিং, প্রচুর ট্রেনিং আছে। তুই মানে আমরা কি এবার ওগুলো লিখবো, কোনো দিনে ওগুলো আসবে না, ঠিক আছে। তো যাই হোক, এইটা মনে রাখতে হবে কত সাল, এটা ফুল ফর্ম কি, কোন প্ল্যানে এটা হয়েছিল, কোন প্ল্যানে, রোলিং প্ল্যানে। নেক্সট লিখবো ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা 1980 সালে লঞ্চ হয়। কাজ কি তাহলে, আমি বলেছিলাম আবার যে এর আগে যে প্রোগ্রামগুলো হতো, তাই না, ওগুলো বেসিক্যালি সিডিপি থেকে শুরু হয়েছিল প্রোগ্রামগুলো করা, তাই না। আর কি বলেছিলাম, সিডিপি যে প্রোগ্রামগুলো করেছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেগুলো পুরো কমিউনিটি বেসকে কেন্দ্র করেছিল, এবং সেখান থেকে ধারণাটা বেরিয়ে আসে যে নিশ্চয়ই কিছু পার্থক্য হয় কমিউনিটির উপর, যখন কোনো প্রবলেম হয় যখন ওরা কমিউনিটির ওপর সব কিছু খরচা করে, কোনো একটা কমিউনিটি SC ST OBC বা কোনো একটা কৃষক কমিউনিটি বা কোনো কিছু একটা কমিউনিটির ওপর নিশ্চয়ই কিছু প্রবলেমস হয়। তারপরে তারা কী করে না, তখন
আমাদের বলবন্ত রায় মেহতা কমিটিকে অ্যাপয়েন্ট করে, যেটা কী প্রবলেম হলো, কেন ফান্ডিংটা ঠিকঠাক মতো পৌঁছছে না, ঠিক আছে, কী প্রবলেমস হচ্ছে, এখন উন্নতি হচ্ছে না গ্রামের। তো তার ফলে তারা বললো যে হ্যাঁ এটা অনেক বেশি কী হয়ে গেছে, কমিউনিটি কেন্দ্রিক হয়ে গেছে। তো এবার আমাদেরকে ওইরকম করলে হবে না, আমাদেরকে ক্ষেত্র এরিয়া বেসিসে করতে হবে, যেন ওই এরিয়ার মধ্যে যারাই থাকুক তারাই যেন প্রোগ্রামটা লাভ পাবে। তারপর থেকে যে প্রোগ্রামগুলো হলো আমরা বললাম, তাই না, এরিয়াকে কেন্দ্র করে ওই এরিয়ার মধ্যে যারা থাকবে সবাই লাভ পাচ্ছে, এসসি এসটি ওবিসি যে হোক, ঠিক আছে, কৃষক হোক যেই হোক। তো ওই প্রোগ্রাম চললো, তারপর দেখছি ওই প্রোগ্রামও কিছু ফল্ট হচ্ছে, কারণ ওই প্রোগ্রামে ঠিকমতো সেন্ট্রালের সাথে স্টেটের ঠিকমতো টাকা ফান্ডিং হচ্ছে না। স্টেট যদি 100, সেন্ট্রাল যদি 100 টাকা প্রজেক্ট হলে সেন্ট্রাল 80 টাকা দিচ্ছে, স্টেট 20 টাকা দেয়, কি স্টেটকেও টাকা দিতে প্রোগ্রামে, তো স্টেট 20 টাকাও দিতে পারছে না, মিসম্যাচ ফান্ডিং হচ্ছে। তার সাথে স্টেটের দপ্তরের সাথে সেন্ট্রালের দপ্তরের কিছু ঝামেলা হচ্ছে, কিছু যদি জমি রিলেটেড প্রোগ্রাম হচ্ছে তার লোক রাজি হচ্ছে না, এরকম করে ওগুলোও প্রবলেমস হচ্ছে, ঠিক আছে। তারপরে তাহলে কী টাইপের প্রোগ্রাম হবে, তারপরে সরকার আসে ভাবে যে প্রোগ্রামগুলো একটু মিক্স টাইপের হলে ভালো হয়, যেখানে একটু কমিউনিটি বেসও থাকবে, যেখানে একটু এরিয়া বেসও থাকবে। IRDP ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল এমন একটা প্রোগ্রাম যেগুলোকে দুটোকেই মাথায় কেন্দ্র করে করা হয়েছিল প্রোগ্রামটা। এর অনেক অবজেক্ট আছে, অনেক থিসিস আছে, ঠিক আছে, আমাদের করে লাভ নেই, আমাদের কত সাল আর কোন প্ল্যানে হয়েছিল ফুল প্রব এর মধ্যে কোয়েশ্চেন আসবে আমাদের, ঠিক আছে। তো মোটামুটি রোলিং প্ল্যান থেকে এখান থেকে বাইরে আর কিছু আসবে না। রোলিং প্ল্যানের টাইম পিরিয়ডটা কত, 1978 টু 80। তা কেন 78 থেকে 80 পর্যন্ত হলো, 2 বছর মাত্র কেন রোলিং প্ল্যান? রোলিং প্ল্যান কি 2 বছর হয় না, কি হয়েছিল তা আমরা এখানে লিখবো। দ্য নিউ জনতা গভর্নমেন্ট রিফিউজ দ্য ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অফ নেহরু অ্যান্ড মহালনবিস। তারা ওগুলোকে ডেভেলপমেন্ট নেহরু, এতদিন পর্যন্ত নেহরু মহালনবিসে যা যা মডেল ছিল ওগুলোকে কী করলো, রিফিউজ করেছিল। এবং তারা যে জনতা গভর্নমেন্ট দে ফর্মড এ প্ল্যান ডকুমেন্ট, ওরা একটা নিজস্ব প্ল্যান ডকুমেন্ট ফর্মড করলো ইন 1978 টু 1983, মানে 5 বছরের করলো ওরা, 5 বছরই রোলিং প্ল্যানটা, 5 বছর। এই রোলিং প্ল্যান মানে 3 বছর 2 বছর ওরকম না, 5 বছরই প্ল্যান হবে, প্ল্যানটা 5 বছরই করবে। আর কাজ কী হবে, যে আগের প্ল্যানগুলো যে যে জিনিসগুলো ভুল ছিল বা যে যে প্রজেক্টগুলো ছিল সেগুলোকেই রোল্ড করা, যেগুলোর উপর কাজ হয়নি ভালো ভালো যোজনাগুলো, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তো এটা করেছিল। তো আমরা কী লিখে, ফর্মুলেটেড আ প্ল্যান ডকুমেন্ট অফ 1978 থেকে 83 অন দ্য বেসিস অফ দ্য রোলিং প্ল্যান কনসেপ্ট, বাট ইট ওয়াজ টার্মিনেটেড বাই দ্য কংগ্রেস গভর্নমেন্ট। যখন কংগ্রেস গভর্নমেন্ট আসে তখন এটা কি করে দেয়, টার্মিনেটেড করে দেয় ইন দ্য ইয়ার অফ 1980, 1980 সালে এসে সেটা কি করে দেয়, টার্মিনেটেড করে দেয়, হাঁটিয়ে দেয়, ঠিক আছে। কংগ্রেস আবার নতুন প্ল্যান করবে বলে, তাহলে রোলিং প্ল্যানটা কত বছর হয়ে দাঁড়ায়, 2 বছরে, ঠিক আছে, রোল্ড হয় রোলিং প্ল্যান। নেক্সট লিখবো আবার কোয়েশ্চেন এখান থেকে আসবে, এই প্ল্যানগুলো থেকে ওরকম কিছু কোয়েশ্চেন আসে না এখান থেকে, এরপর থেকে শুধু দেবে এই প্রোগ্রামটার নাম কি, কোন প্ল্যানে লঞ্চ হয়েছিল, প্রোগ্রামটার নাম কি, কোন প্ল্যানে লঞ্চ হয়েছিল, শুধু এরকম কোয়েশ্চেন থাকবে এবার। তাই আমি এবারে ওইভাবেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এবার 6-5 প্ল্যান পয়েন্ট তো লিখবো। 6-5 প্ল্যান টাইম পিরিয়ড, ওটা রোলিং প্ল্যান কত শুরু শেষ হয়েছিল, একদম 6-5 প্ল্যান হবে 1980 থেকে 85। এই 5 প্ল্যানের অবজেক্ট কি থাকবে, আনএমপ্লয়মেন্ট ইরাডিকেশন লিখবো। 6 প্ল্যান অ্যানাউন্সড বাই ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট, ইরাডিকেশন অফ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, কমা দিয়ে লিখবো অ্যাচিভ মডার্নাইজেশন ওয়ার দ্য মেন অবজেক্ট অফ 6-5 প্ল্যান। তাহলে এদের যদি একটা অবজেক্টের কথা বলেছে, মেন অবজেক্ট কি, যত কিছু না দেয় সবের উপর টাকা ফান্ড, কিন্তু মেন অবজেক্ট কি হবে, আনএমপ্লয়মেন্ট ইরাডিকেশন। আনএমপ্লয়মেন্ট ইরাডিকেশন মানে কি, বেকারত্বকে দূরীকরণ, যেন সবাই কাজ বাজ পায়। লিখবো এই প্ল্যানে কি কি হয়েছিল, ঠিক আছে। প্রথমে লিখবো 6 ব্যাংক ওয়ার ন্যাশনালাইজ ইন 1980 ডিউরিং কি 6-5 প্ল্যান। 6 নম্বর 5 প্ল্যানে কি হয়েছিল, 6টা ব্যাংক আবার ন্যাশনালাইজ করেছিল, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট এসেছিল আবার ন্যাশনালাইজ করেছিল 6টা ব্যাংক, ঠিক আছে। দেবে যে কোন 5 প্ল্যানে 6টা ব্যাংক আবার ন্যাশনালাইজ করে, কত সালে, সাল কত হবে, 1980। নেক্সট লিখব, ইন দিস প্ল্যান নাবার্ড ওয়াজ এস্টাবলিশড, এগ্রিকালচার অ্যাপেক্স ব্যাংক নাবার্ড, তাই না, নাবার্ড তো তৈরি করলো এই প্ল্যানেই, ঠিক আছে। 12ই জুলাই শিবরমন কমিটি এটাকে তৈরি করলো। আর তার আগে 6 ব্যাংক ন্যাশনালাইজড, তারপর হলো নাবার্ড ওয়াজ এস্টাবলিশড
মানে কি এগ্রিকালচারকে ফিনান্স করার জন্য অ্যাপেক্স একটা ব্যাংক, ঠিক আছে, নাবার্ড। নাবার্ড আমরা এগ্রিকালচারে পড়বো সব কিছু এগুলো, ঠিক আছে, আমাদেরকে এখন মুখস্থ রাখতে হবে। নাবার্ড 1982 সালে নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। NA ফর ন্যাশনাল, NA স্ট্যান্ড ফর ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল, এটা D ফর ডেভেলপমেন্ট। এই সময় আরেকটা এই ফিনান্সিয়াল দিক দিয়ে আরেকটা কাজ হয়েছিল না, এক্সিম ব্যাংক তৈরি হয়েছিল 1982। এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, ঠিক আছে, এক্সপোর্ট ইম্পোর্ট করা অ্যাপেক্স ব্যাংক হচ্ছে এক্সিম ব্যাংক। আর এই এক্সিম ব্যাংক তৈরি হয়েছিল ডিউরেশন কখন না 6-5 ইয়ার প্ল্যানে। আমরা এগুলোর এক্সিম ব্যাংক প্রত্যেকটা ব্যাংক আমরা পরও পড়বো আবার কিছু কিছু মেন ব্যাংকগুলোকে, ঠিক আছে। তারপর আমরা লিখবো প্রোগ্রাম একটা লিখছি, এ ট্রি ফর এভরি চিলড্রেন। এই প্রোগ্রামটা লঞ্চ করা হয় 6-5 ইয়ার প্ল্যানে। এই প্ল্যানে সেকেন্ড ফেজ অফ গ্রিন রেভুলেশন হয়েছিল, তাই না? এই ফেজে সেকেন্ড ফেজ অফ গ্রিন রেভুলেশন হয়েছিল। গ্রিন রেভুলেশনের সেকেন্ড ফেজ বলা হয় এটাকে। আমরা গ্রিন রেভুলেশন আলাদা চ্যাপ্টার আছে এগ্রিকালচার, আমরা পড়বো ওটা, ওই জন্য আমরা এখানে বেশি এর উপর দিয়ে চলে গেলাম। আমরা একটা ওয়ার্ডে এখানে আসবে যে গ্রিন রেভুলেশন কোন 5 ইয়ার প্ল্যানে শুরু হয়েছিল। কি হবে অ্যান্সার? প্রথম বলছি যদি অপশন থাকে প্ল্যান অফ হলিডে, তো অ্যান্সার হবে প্ল্যান অফ হলিডে। প্ল্যান অফ হলিডে কখন থেকে শুরু হয়েছিল? 1966 থেকে 1969। এটা প্ল্যান অফ হলিডে। এই সময় যদি অ্যান্সার থাকে তো এটা হবে, আর যদি অ্যান্সার এটা না থাকে তাহলে 4th 5 ইয়ার প্ল্যান হবে, কারণ ওই সময় এটা প্রপারলি অ্যাপ্লাইড হয়েছিল, অ্যাপ্লিকেবল হয়েছিল। 4th 5 ইয়ার প্ল্যান শুরু হয়েছিল 1969 থেকে 1974, তাই না? এগুলো মাথায় রাখবে, এটা কিন্তু এটাই কোয়েশ্চেন আসবে শুধু এই প্ল্যান রিলেটেড। তারপরে আমরা 5 ইয়ার এই গ্রিন রেভুলেশন তো দেখবোই আমরা ব্যাপারটা কী হয়েছিল এগ্রিকালচার, আর আলাদা ক্লাস উঠে। নেক্সট লিখবো একটা প্রোগ্রামের নাম লিখবো, এই সময় লঞ্চ হয়েছিল, লিখবো NREP। এই প্রোগ্রামটা লঞ্চ হয়েছিল 1980 সালে। ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। কাজ কি হবে? একদম গ্রামেকে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ওরকম প্রোগ্রাম লঞ্চ করা যেখানে গ্রামের এমপ্লয়মেন্ট জেনারেট হবে, যেখানে সবাই কাজবাজ পাবে। নেক্সট হচ্ছে RLEGP। পরীক্ষায় শুধু এইটা দেবে বা কোনোদিন এর ফুল ফর্মটা জানতে চাইবে, এর ডেটটা জানতে চাইবে, আর এই কোন প্ল্যান জানতে চাইবে, ঠিক আছে। এর ডিটেলস আছে, আমরা ডিটেলস পড়বো, এটা ইউপিএসসি প্রিলিমসের জন্য লাগবে অনলি। যেমন এই প্রোগ্রামটারই ডিটেলস রয়েছে, এই প্রোগ্রামের সাথে কিছু মার্জ হয়েছে। যেমন আমি একটা কথা বলছি, এই RLEGP এই প্রোগ্রামটাতে যেমন হচ্ছে ফুড ফর ওয়ার্কস প্রোগ্রাম মার্জ হয়েছে, এটা তো 1978-19 আছে যে পড়ে। তো এক একটা প্রোগ্রাম না একটা মার্জ হয়ে হয়, ওটা আসে। এগুলো আমাকে সব জানতে হবে ইউপিএসসি প্রিলিমস পড়লে। আমি এগুলোর জন্য আলাদা করে ক্লাস নেবো, এক একটা প্রোগ্রাম ক্লাসটার নামই থাকবে ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রাম, যা যা প্রোগ্রাম হয়েছিল, ঠিক আছে। তো আমরা এখন এই আমাদের বিসিএস প্রিলিমস মেন্সে কী লাগে, শুধু বলবে এই প্রোগ্রামটার ফুল ফর্ম জানতে চাইবে। সেকেন্ড কোয়েশ্চেন এই প্রোগ্রামটা কবে লঞ্চ হয়েছে জানতে চাইবে। আর থার্ড কোয়েশ্চেন এটা কোন প্ল্যানে লঞ্চ হয়ে জানতে চাইবে। এর বাইরে আর কিচ্ছু জানতে চাইবে না। কিন্তু ইউপিএসসি এলে যদি এই প্রোগ্রামটা দেয়, তো এই প্রোগ্রামে কাদেরকে কভার করা রয়েছে, কোন এজ গ্রুপ এই প্রোগ্রামের মধ্যে পড়ে। যদি আমরা ইন্দিরা গান্ধী পেনশন যোজনা উইডো, তো কত বছরের উইডোরা একটা পাবে, যে বিধবার আছে কত বছর বিধবারা এই প্রোগ্রামটাকে করতে পারবে, প্রোগ্রামটা কোন কোন ক্ষেত্রে ইউজ হয়েছে, প্রথম কোথায় ইউজ হয়েছে, এখন কি নাম, এটা এইভাবে কোয়েশ্চেন দেবে। তো প্রোগ্রামটাকে জানতে হবে ইউপিএসসি প্রিলিমসে, ঠিক আছে। কিন্তু আমাদের বিসিএস এ কিচ্ছু আসবে না, শুধু এটা মুখস্থ করলেই হয়ে যাবে। যেগুলো আসতে আমি 4 নম্বর প্ল্যান পর্যন্ত করিয়ে দিয়েছি, তাই না। নেক্সট আমরা লিখব RLEGP, যেটা শুরু হয়েছিল 1983-84 সালে, 1983-84। আর এই প্রোগ্রাম, এটার নাম হচ্ছে দ্য রুরাল লেবার এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। তাহলে এটার কী কাজ আছে লিখে রাখো। এখানেই প্রথম 100 দিনের কাজের যে কথাগুলো না আসবে, প্রথম 100 দিনের কাজের কথাগুলো প্রথম এখানে আসবে, এখানে 100 দিনের কাজ দেবে। কিন্তু তার পার্সপেক্টিভটা কী কী জিনিসটা আমরা দেখে নিই। লিখবো দ্য RLEGP ওয়াজ লঞ্চড ইন 1983 to 1984, তাই না, এটা আমরা লিখেছি। টু প্রোভাইড অ্যান এমপ্লয়মেন্ট গ্যারান্টি to at least one member of every landless labor household up to 100 days in a year। মানে কি, যাদের ভূমিহীন যেসব লেবার আছে তাদেরকে বলেছে, যাদের জমি জায়গা নেই তাদেরকে 100 দিনের কাজ দেবেই সরকার, নিশ্চিতভাবে 100 দিনের কাজ দেবে একটা বছরের মধ্যে। তো 100 দিনের কাজের কনসেপ্ট আসছে না এখানে। পরে এটা নেরেগা নাম হবে, তারপরে ওটাকে মনরেগা নাম হবে, তখন ওটা পুরোপুরি 100 দিনের কাজের উপর চলবে। আমরা ওইগুলো দেখবো, ঠিক আছে। কিন্তু এই প্রোগ্রামগুলো আমাদের ডিটেলসে না পড়লে আমাদের কিচ্ছু হবে না, আগেই বলে দিচ্ছি।
যদি ইউপিএসসি প্রিলিমসটা পড়তে চাস। তো যদি ডিটেলসে একটা প্রোগ্রাম একদিন করে লাগবে, যেমন এই 5 year প্ল্যানটা একদিন করে লাগবে, তো ওরকম সময় নেই মনে হচ্ছে এখন। এমনকি একটা বছর ধরেও করলেও হবে না, শুধু ইকোনমিক্সটা পড়লেই হবে। তো যারা প্রিপারেশন নেই ওইভাবেই পড়ে। নেক্সট লিখবো DWCRA, ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ইন রুরাল এরিয়া। নেক্সট লিখবো, এই প্ল্যান আর কিছু নেই, নেক্সট প্ল্যান স্কিপ কর। 7th 5 year প্ল্যান 1985 থেকে 1990। আর মেইন অবজেক্ট মডার্নাইজেশন। মানে মডার্নাইজেশন মানে হচ্ছে, আমি কি বললাম, যদি 100 টাকা খরচা হয় তো এই প্ল্যানে হয়তো 40 টাকা কিসের জন্য খরচা করবে, মডার্নাইজেশন মানে হচ্ছে উন্নত টেকনোলজি। সেই বলছিলাম না, টেকনোলজি মডার্নাইজেশনের দিকে খরচা করা হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে রাজীব গান্ধী গভর্নমেন্ট আসবে। লিখবো 7th 5 year প্ল্যান announced by Rajiv Gandhi government, and main object of this plan was modernization and also direct attack on the problem of poverty and unemployment। তাহলে poverty and unemployment রাখছেই, তাই না, কিন্তু মেইন অবজেক্ট যদি বলে কি হবে, মডার্নাইজেশন, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। লিখবো during 7th 5 year plan an important step was taken by the government। তো কি ইম্পর্টেন্ট স্টেপ কি লিখবো, ইন ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট, তাই না, প্রথমবার ইন্ডিয়াতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট হবে। এই সময় ইন্ডিয়াতে প্রথমবার সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে ডেভেলপমেন্ট করার দিকে যাবে সরকার। এই যে প্ল্যানে মডার্নাইজেশন করতে প্রথমবার যদি 40 টাকা হয়তো 100 টাকার মধ্যে 40 টাকা মডার্নাইজেশনের দিকে, বেসিক্যালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ট্রোডিউস হবে আমাদের এখানে, ঠিক আছে। এই যে মোবাইল বলি বা এই যে টেকনোলজি আমরা ইউজ করছি, এগুলোর দিকে ধ্যান দেবে সরকার। নেক্সট লিখবো এখানে কি কি প্ল্যান করা হয়েছিল, কি কি প্রজেক্ট নেওয়া হয়েছিল এই প্ল্যানে। প্রথম লিখবো ন্যাশনাল পলিসি অন এডুকেশন। এই পলিসিটা শুরু করে কত সালে সরকার, 1986 সালে, ইন অর্ডার টু ডেভেলপ এডুকেশন, ঠিক আছে। এডুকেশন স্ট্রাকচার বা এডুকেশনকে ডেভেলপ করার জন্য এই ন্যাশনাল পলিসি অফ এডুকেশন করা হয়। কোন প্ল্যানিং এটা করা হয়েছিল, 7th। কে করেছিল, রাজীব গান্ধী গভর্নমেন্ট। কোন প্ল্যানে হয়েছিল, 7th। আর কত সালে হয়েছিল, 86। আর এখানে কিছু দেবেন। তারপর নেক্সট লিখবো অপারেশন ব্ল্যাকবোর্ড 1987। লিখবো অপারেশন ব্ল্যাকবোর্ড লঞ্চ ইন 1987 ইন অর্ডার টু ডেভেলপ প্রাইমারি এডুকেশন। বলছে প্রাইমারি যে এডুকেশন আছে না আমাদের, সেটাকে ডেভেলপ করার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কি করেছিল, ইন্ট্রোডিউস করেছিল। অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাইমারি এডুকেশনটাকে ডেভেলপ করার জন্য। আমাদেরকে কোশ্চেন দেবে এটা কত সালে হয়েছিল, কোন প্ল্যানে হয়েছিল, ঠিক আছে। এগুলোর কিন্তু অনেক ডিটেলস ক্লাস আছে, আমি বারবার বলছি। আমি যখন এগুলো পড়াচ্ছি আমার মনে হচ্ছে আমি ডিটেল ক্লাসগুলোকে বলি, কিন্তু এগুলো বললে একদিন একটার উপরে আটকে থাকবে। কি অবজেক্টিভ, কি মেথড, ঠিক আছে, এগুলো সব আছে, আমরা পড়বো। তো অপারেশন ব্ল্যাকবোর্ড লিখলাম, সাল লিখলাম। লিখবো এই প্ল্যানটা না 2002-3 সালে কি মার্চ হয়ে যায় সর্বশিক্ষা অভিযানের সাথে। লিখবো ইন 2002 দ্যাটস দিয়ে লিখবো 3 ইট ওয়াজ মার্চ উইথ সর্বশিক্ষা অভিযান। এটা যখন এটা আবার অপারেশন ব্ল্যাকবোর্ডটা সর্বশিক্ষা অভিযানের সাথে কি হয়ে যায়, মার্চ হয়ে যায়। অপারেশন ব্ল্যাকবোর্ড যখন হবে তখন আমাদের একটা স্কুলে অ্যাড দিত এই প্রোগ্রামের সময়, যে একটা বাচ্চাটা দাদুকে ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, একদম অনেক আগে অ্যাড ছিল। তো এগুলো সরকার এমনি অ্যাড দিয়ে চালাতো যে প্রাইমারি এডুকেশনটা সবাইকে দিতে হবে, প্রাথমিক শিক্ষাটা, ঠিক আছে, সে বয়স্ক হোক যেই হোক, ঠিক আছে, শিক্ষা সবাইকে, প্রাথমিক শিক্ষা সবারই দরকার। এটা সরকারের একটা প্রোগ্রাম ছিল। আগে সবাই বড়রা স্কুল যেতে পারতো, এখনও যেতে পারে। তো যাই হোক, নাইট স্কুল চলতো, এখন নাইট স্কুল ফাইট স্কুল আর তো আর চলেই না। লিখবো ন্যাশনাল লিটারেসি মিশন নেক্সট লঞ্চ ইন 1988। তাহলে ন্যাশনাল লিটারেসি মিশন মানে কি, স্বাক্ষর, জাতীয় সাক্ষরতা অভিযান, যেটা বলছিলাম যে সে অ্যাড দিয়ে এবার সবাইকে শিক্ষিত করে তোলা এই মিশনে, ঠিক আছে। তাই আমাদেরকে এখানে দেখবে ফুল ফর্ম জানতে চাইবে, এই ন্যাশনাল লিটারেসি মিশন কোন তো সাল আর কোন প্ল্যান, ব্যাস এইটুকুই আমাকে আসবে, ঠিক আছে। আমাকে বেশি এখানে ঘাঁটিয়ে লাভ নেই। আমরা যদি ঘাঁটতে হবে তো আমাকে একটা প্রজেক্ট ধরে পড়াতে হবে, ঠিক আছে, সেটা আমি পরে পড়াবো। নেক্সট লিখবো এখন আবার ফিলিমস আর মেন্স বিসিএস এইটুকুই চলে আসবে আমাদের, যতবার দেবে দেখবে এইটুকুই আছে কোয়েশ্চেন, ঠিক আছে, কিছু আসবে না। কিন্তু ইউপিএসসিতে আসবে না, ইউপিএসসি ফিলিমস আগে বলে দিচ্ছি। নেক্সট প্ল্যান হচ্ছে JRY, জওহর রোজগার যোজনা, আর একটা NRY হচ্ছে নেহরু রোজগার যোজনা 1989। একটা হচ্ছে জওহর রোজগার যোজনা, একটা হচ্ছে নেহরু রোজগার যোজনা। প্রথম হবে এখানে যে দেবে JRY আর NRY ফুল ফর্মটা জেনে নেব, কোন প্ল্যানে হয়েছিল জেনে নেব।
এটা 7-5 প্ল্যান হয়েছিল। আর এই যে জহর রোজগার যোজনা, এটা বেসিক্যালি রোজগার দেবে, জহর রোজগার দেবে, আর এটা হচ্ছে নেহরু রোজগার দেবে। প্রথম হচ্ছে এই যে জহর রোজগার যোজনা দেবে, এটা কোথায় কোন সেক্টরে অ্যাপ্লাইড ছিল, মানে এই যে জহর রোজগার যোজনা দুটো কোয়েশ্চেন দেবে এখান থেকে, যে কোনটা গ্রামে ছিল আর কোনটা ছিল শহরে, এটা দেবে কোয়েশ্চেন শহরের জন্য অ্যাপ্লাই। তো জহর আর নেহরু এর মধ্যে মডার্ন কোন নামটা লাগছে, জহর না নেহরু? নেহরু মডার্ন লাগছে, আর জহর মানে কি মনে হচ্ছে, গ্রাম গ্রাম মনে হচ্ছে। তো জহর যখন যোজনাটা এটা গ্রামের জন্য অ্যাপ্লাই ছিল, গ্রামের জন্য, আর নেহরু যে মডার্ন নামটা আছে এটা হচ্ছে শহরের জন্য অ্যাপ্লাই ছিল, ঠিক আছে? এভাবে মনে রাখার জন্য, ঠিক আছে? তাদেরকে গ্রামের লোকেদেরকে এখানে কি হবে, রোজগার দেবে, আর এখানে শহরের রোজগার, এই যোজনার মাধ্যমে শহরের রোজগারের লোককে, কিন্তু আমার কোয়েশ্চেন দেবে নেহরু রোজগার যোজনা, এটা গ্রামের লোকদেরকে ইমপ্লিমেন্ট দেওয়ার জন্য এইভাবে কোয়েশ্চেন দেবে। তো আমরা নেহরু থাকলে পারবো শহরের লোক, আরবান, ঠিক আছে? নেক্সট লিখবো, হ্যাঁ এই সময় হয়েছিল 1988 আর একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল 1988-এ, SEBI, সেবি, তাই না? সেবি এখানে এস্টাবলিশড হয়েছিল, সেবি এখানে কনস্টিটিউট করেছিল। এখানে সেবির কাজ কি, সিকিউরিটি, হ্যাঁ ওয়াচডগ অফ ক্যাপিটাল মার্কেট এটাকে বলা হয়, যে আমাদের প্রাইমারি দুটো মার্কেট, একটা আছে কি মানি মার্কেট, একটা ক্যাপিটাল মার্কেট। আর এই মানি মার্কেটকে আরবিআই রেগুলেট করে, আর ক্যাপিটাল মার্কেটকে সেবি রেগুলেট করে। ক্যাপিটাল মার্কেটের মধ্যে শেয়ার মার্কেটকে তো করবেই, তো সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে? সেবি, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? সেবি এর কাজ আমরা ফিনান্সিয়াল ক্লাসে করে গেছি, বা আবার ভবিষ্যতে বলবো। নেক্সট আমরা লিখব NODP, এটা 1985-র একটা প্রোগ্রাম, ন্যাশনাল অয়েল সিড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, 7th 5 প্ল্যানের আন্ডারে হয়েছিল, ন্যাশনাল অয়েল সিড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে আমাদের 7th 5 প্ল্যান হয়ে গেল, এরপর হবে অ্যানুয়াল 5 প্ল্যান। তাহলে আমরা এখানে দেখি, দেখে নে, তো কী হবে, 90-এর পর থেকে আমাদের কী হবে, ইকোনমিক ক্রাইসিস হবে এখানে দেশে। তো নেক্সট লিখবো 8-5 প্ল্যান, 92 থেকে কত হবে, 97, অনেক দূর চলে আসবে। তা আমরা লিখবো যে এই টাইম পিরিয়ড কি হয়েছিল 92 থেকে 97। এখানে হবে মেন অবজেক্ট থাকবে, মেন অবজেক্ট হিউম্যান ডেভেলপমেন্ট, মেন অবজেক্ট থাকবে। আগে এখানে লিখবো 8-5 প্ল্যান কমেন্স বাই নরসিমা রাও গভর্নমেন্ট, মেন অবজেক্ট কি হবে, হিউম্যান ডেভেলপমেন্ট, মানব উন্নয়ন। আর এর আদার অবজেক্ট থাকেই, যেটা আমরা প্রথমেই বলেছি। আর এর আর কি অবজেক্ট লিখবো টু ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যাচিভ 100% লিটারেসি উইদিন দ্য এজ গ্রুপ অফ 15 to 35 ইয়ার। বলছে যাদের 15 থেকে 35 বছর বয়স আছে তাদেরকে 100%, যত লোক আছে সবাই যেন শিক্ষিত হয়, এই জন্য এই প্রোগ্রামটা করা, ঠিক আছে? মানে এটাও একটা মেইন মোটিভ থাকে, অবজেক্ট থাকে। কিন্তু যদি বলে একদম যে কোয়েশ্চেন কি আসবে না, হিউম্যান ডেভেলপমেন্ট আসবে, তো এর ফলে তো হিউম্যান ডেভেলপমেন্ট হবেই না, পড়াশোনা করে, এগুলোই তো মেইন অবজেক্ট থাকবে, ঠিক আছে? এর গ্রোথ রেট ছিল 5.6 টার্গেট গ্রোথ রেট, আর অ্যাচিভড হয়েছিল 6.8। এখানকার প্রথম যে প্রোগ্রামটা আমরা লিখবো এই প্ল্যানের, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে 15 আগস্ট 1995 তৈরি হয়েছিল, মিড ডে মিল স্কিম, 15 আগস্ট 1995, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। এই যে মিড ডে মিল স্কিমটা একটা স্কিম, যেটাতে 12 কোটি স্কুল স্টুডেন্ট এই মিড ডে মিল স্কিমটাতে কি করে, আওতায় পড়ে। 12 কোটি ভারতের মধ্যে, ভাবা যায়, 12 কোটিকে প্রোভাইড করে। কি প্রোভাইড করে, মিড ডে মিল মানে মধ্যাহ্ন ভোজ, মানে স্কুল টাইমে এক টাইমে খাবার প্রোভাইড করা। প্রথমে প্রাইমারি দিত, তারপরে আপার প্রাইমারি স্কুলও দিতে শুরু করে 2007 পর থেকে। এই যে মিড ডে মিল স্কিমটা, এটাও একটা ওয়ার্ল্ডের লার্জেস্ট, স্কুলে যেসব প্রবলেম আছে তার মধ্যে ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রোগ্রাম একটা। এই প্রোগ্রামটা হাইলি সাকসেসফুলি প্রোগ্রাম। প্রথম কথা, এই যে প্রোগ্রাম, সেটা 60% টাকা সেন্ট্রাল ফান্ডিং করে, আর 40% টাকাকে স্টেট ফান্ডিং করে। সেন্ট্রাল ফান্ডিং করে আর স্টেট ফান্ডিং করে, ঠিক আছে? মিড ডে মিল স্কিম এর আন্ডারে 12,65,000 স্কুল এর আন্ডারে পড়ে। এর কেন খাবার কেন খাওয়ানো হবে স্কুলে, এর অনেকগুলো রেসপেক্টিভ আছে। যেমন প্রথম হচ্ছে যে স্কুলে ড্রপ চিলড্রেনদেরকে ফিরিয়ে আনা, মানে স্কুল যেন কেউ ছেড়ে না দেয়। স্কুল লোক কেন ছাড়ে, প্রথম ভাবতে হবে। স্কুল ছাড়ার প্রথম পড়ার চাপের থেকে প্রথম হচ্ছে
পড়ার চাপে কেউ স্কুল সেরকম ছাড়ে না, কারণ ও পড়ার চাপ নিচ্ছে কি নিচ্ছে সেটা ওর তার বাবা মা ঠিক করে, তাই না, তাকে পাঠাবে। কিন্তু স্কুল ছাড়ে কারা? বেসিক্যালি স্কুল ছাড়ে কারা? যাদেরকে খাবারের চিন্তা করতে হয়, নিজের খাবারটা জোগাড় হয় না, তো স্কুল কি যাবে, তাই না? যখন নিজের খাবারটা জোগাড় হয় না, মা বাবার খাবারটা জোগাড় হয় না, তো ওর মা বাবার তার খাবারটা জোগাড় করতে পারে না, তখন তাকে কাজ ছেড়ে কাজ করতে যেতে হয় বাচ্চাদেরকে। তো এটা যাতে না হয়, যদি স্কুলে যেন খাবার পায়, সেটার জন্য কি মিড ডে মিল স্কিম শুরু হয়েছে, তাই তো। তো আমরা এটা একটা হচ্ছে মেন স্কুল ড্রপ আউটটাকে কমানো। তার সাথে আমাদের যে এত গরিব, তাই না, দেশে আমাদের অনেকগুলো আছে দুবেলা মিল পায় না, গরিব লোকেদেরকে মাথায় রেখে, তাদের বাচ্চাদের কথায় মাথায় রেখে সরকার এইসব মিড ডে মিল নামক যোজনাগুলো চালাচ্ছে। এই মিড ডে মিল স্কিমে না সরকার কি করে, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 170 গ্রাম প্রত্যেক দিন কি দেয়, প্রাইমারি, আর একটা কি আছে সেকেন্ডারি, দুটো স্কুল আছে। এই প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 170 গ্রাম কি দেবে, একটা বাচ্চাকে কি দেবে, ফুড গ্রেন দেবে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে। কত না 170 গ্রাম। তার মধ্যে 120 আর 50 গ্রামে ভাগ থাকে। 100 গ্রাম থাকবে চাল, বুঝতে পারলেন, 20 গ্রাম থাকবে সবজি সবজি জাতীয় যা থাকবে, আর 50 গ্রাম কি থাকবে, ডাল থাকবে। এটা হচ্ছে কিসের, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রতিদিন। হায়ার স্কুলের ক্ষেত্রে যারা থাকবে 255 গ্রাম তাদের ক্ষেত্রে পার ডে থাকবে। এখানে আরবানে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 150 গ্রাম, তার ক্ষেত্রে চাল রিলেটেড, 30 গ্রাম কি থাকবে সবজি, আর তার থেকে থাকবে 75 গ্রাম ডাল। এটা ওদের কি আছে, ফরম্যাটে আছে। এটাকে তাদেরকে মেনটেন করতে হবে। এর জন্য সেন্ট্রাল 60% ফান্ডিং করে আর স্টেট 40% ফান্ডিং করে। এটা প্রথমে আপার প্রাইমারি ছিল না, প্রাইমারি স্কুলের জন্য মিড ডে মিল করেছিল, পরে 2007 সালে এটাকে আপার প্রাইমারির জন্য করে দেয়। এবার মিড ডে মিল কি সারা বছর চলে? স্কুল ছুটি থাকলে কি মিড ডে মিল চলে না? কিন্তু যেগুলো ডট এরিয়া আছে, যেসব এরিয়া খরা বন্যা হয়, সেগুলো না সারা বছর কিন্তু মিড ডে মিল চলে সেসব স্কুলগুলো। ওখানকার এরিয়া যাদের ওখানে খরা হয়, যদি বন্যা হয়, সেগুলো ডিক্লেয়ার করলে সারা বছর চলে। গ্রীষ্ম ছুটিতেও চলবে, শীতের ছুটিতেও চলবে, সবসময় মিড ডে মিল চলবে একদম 365। হ্যাঁ, লকডাউনে চালিয়েছে, তখন ওরা স্কুলে খাওয়ায়নি, বাড়িতে বাড়িতে দিয়ে গেছে, তাই এমনি কোনো সিচুয়েশন থাকলে অবশ্যই দেবে মিড ডে মিল, ঠিক আছে। সরকারের মোটিভ কি বুঝতে পারছে, যে আমরা কিভাবে গরিবদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তারা যেন খাবারটা ঠিকঠাক যে অর্জন করতে পারছে সেটাকে পায়। সরকার অনেক ওয়েলফেয়ার মোটিভে প্রচুর কাজ করে, সরকার এটাই মেন কাজ থাকে, ওয়েলফেয়ার মোটিভ। মিড ডে মিল হয়ে গেছে, তারপরে নেক্সট লিখবো ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম 1995। ডিউরেশন কি 85 প্ল্যান। এই 85 প্ল্যানে NSAP প্রোগ্রাম শুরু হয়েছিল। কি প্রোগ্রামটা দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের আর্টিকেল 41 আছে। কেউ বলতে পারবে আর্টিকেল 41-এ কি আছে? এখানে সোশ্যাল মোটিভ বেসিক্যালি আনএমপ্লয়মেন্ট, মানে আর্টিকেল 41 ডিলস উইথ ডিপিএসপি, তাই না? ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, যেটা হচ্ছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। রাষ্ট্রের কোন নির্দেশে যাবে, রাষ্ট্র যদি পলিসি করে কোন পলিসিকে মোটিভ করবে, রাষ্ট্র যদি কিছু করে, কোনো আইনও করে, তার মোটিভ কী হবে আইনটা। রাষ্ট্র চাইলেই কি সব প্রাইভেটাইজেশন করে দিতে পারবে? রাষ্ট্র চাইলেই কি এই টাইপের ল তৈরি করে দিতে পারে? এগুলো পারে না। রাষ্ট্রকে সংবিধানকে মাথায় রেখে করতে হয়। যখনই কোনো কিছু পলিসি অ্যাপ্লাইড করে ওই ডিপিএসপিকে দেখতে হয়। আর ডিপিএসপির 41 আর্টিকেলে বলা আছে যে এখানে যে সোশ্যাল কিছু ওয়েলফেয়ারের কথা বলা আছে, যেমন আনএমপ্লয়মেন্ট কমানো, ওল্ড এজ পেনশন দেওয়া, তারপরে যে সিকনেস যাদের আছে তাদেরকে কি করা, সাহায্য করা, দ্য ডিসেবল পার্সন আছে তাদেরকে সাহায্য করা, আর্টিকেল 41-এ বলা আছে। এইগুলোকে মাথায় রেখে এই ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম শুরু করে 1995। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখে রাখবো? আমরা এখানে কি লিখে রাখবো? এনএসএপি তে কি বলেছে? এনএসএপি প্রোগ্রামের মধ্যে আছে কি আছে? এখানে কি এখানে ওল্ড এজ পেনশন আছে। এই যে রাজ্য সরকার, ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকার রিসেন্টলি SC/STদের জন্য করেছে। যারা SC/ST আছে, যারা 60 বছর উপর আছে, তারা মাসে করে 1000 টাকা করে পাবে, দিচ্ছে মাসে 1000 টাকা করে। এই যে মোটিভ, তাই না? এই মোটিভটা সোশ্যাল ওয়েলফেয়ার আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম? এজেড পেনশন, উইডোজ পেনশন, যারা বিধবা আছে তাদের জন্য পেনশন ব্যবস্থা করা,
তারপরে হচ্ছে ডিসেবল পার্সনের পেনশনের ব্যবস্থা করা। এমন ফ্যামিলি যাদের ফ্যামিলিতে একজন ছিল কিন্তু সে মারা গেছে, কাজ করার কেউ নেই, সব কটা মহিলা বা এরকম টাইপের, তাই না? তো ওই ফ্যামিলিকে সাহায্য করা, এই টাইপের মেন মোটিভ ছিল এইসব সোশ্যাল ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের মোটিভ ছিল। কিন্তু দেখো এই যে প্রোগ্রামগুলো পড়ছে, একটা মাথায় রাখতে হবে একটা জিনিস, দেখ ভালো করে, মিড ডে মিল স্কিম, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এখানে কি কোনো ক্ষেত্রের উপর জোর দিয়েছে? কোনো জায়গা না, কোনো লোকের উপর জোর দিয়েছে, এসসি এসটি কমিউনিটি বা এর উপর? তাহলে কেমন আছে? ওভারঅল আছে না, মানে সার্বিক। তো এইবার প্রোগ্রামগুলো সব এরকমই হচ্ছে, আমরা ভালো করে অ্যানালাইসিস করি। এবারে প্রোগ্রামগুলো না কোনো লোকের উপর জোর থাকবে, না কোনো কমিউনিটির উপর জোর থাকবে, না কোনো ক্ষেত্রের উপর জোর থাকবে। স্কুল, সবাই স্কুল যেতে পারবে, সরকারি স্কুল, সেই স্কুলে সবাই মিড ডে মিল পাবে। যে এসসি এসটি বলে মিড ডে মিল পাবে, ও পাবে না, এরকম তো কোনো ব্যাপার নেই। তো এইবার প্রোগ্রামগুলো সব এরকম টাইপেরই হবে, আবার চেঞ্জ হবে প্রোগ্রামগুলো, ঠিক আছে, কিছুদিন পর। মানে এখন হয়ে গেছে চেঞ্জ প্রোগ্রামগুলো, ঠিক আছে, আসবো আমরা জানবো। তো আমরা দুটো লিখলাম, নেক্সট লিখবো চাইল্ড লেবার ইরাডিকেশন প্রোগ্রাম লঞ্চ ইন 1994। চাইল্ড লেবার ইরাডিকেশন প্রোগ্রাম মানে কি? হ্যাঁ, শিশু শ্রম যেগুলো করছে যারা, তাদেরকে ওই শিশু শ্রম করতে দেবো না, তাদেরকে হয়তো আবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসবো, আবার তাদের ফ্যামিলি কিছু ব্যবস্থা করা, এই সব প্রোগ্রামগুলো শুরু করেছিল এই প্ল্যানে, ঠিক আছে। নেক্সট আমাদের এই প্ল্যান আর কিছু আসবে না, আমরা নেক্সট প্ল্যানে চলে যাই। নেক্সট প্ল্যানের নাম হচ্ছে কি 9th 5-year প্ল্যান। প্রথম লিখবো 1999, লিখবো জহর গ্রাম সমৃদ্ধি যোজনা, আর এখানে হবে কি স্বর্ণ জয়ন্তী গ্রাম সড়ক যোজনা, ঠিক আছে। এগুলো পাতি মুখস্থ রাখতে পারে কোন প্ল্যানে, ব্যাস, আর কিচ্ছু এখান থেকে আসবে না, এইটুকু করলে হয়ে যাবে। তো আমরা এখানে টাইম দেবো না, ঠিক আছে, অনেক সাবজেক্ট আছে, অনেক দিক আছে। নেক্সট ইন্দিরা গান্ধী আবাস যোজনা, ইন্দিরা গান্ধী আবাস যোজনা। তারপর হচ্ছে 2000 সাল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। তারপরে হবে আবার 2000 সাল অন্নপূর্ণা স্কিম, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখলাম 2000। তারপরে হচ্ছে অন্নপূর্ণা স্কিম। এই অন্নপূর্ণা স্কিমটা না, এর আগে যেসব পুয়ার পিপল ছিল, বিপিএল পিপল, তাদেরকে 2 টাকা 3 টাকা 3 টাকার বিনিময়ে চাল দেওয়া হতো, 2 টাকার বিনিময়ে গম দেওয়া হতো, এরকম করে দিত। এগুলো আমরা এগ্রিকালচার পড়বো, পিডিএস সিস্টেমটা। কিন্তু এই অন্নপূর্ণা যোজনা করলো বেসিক্যালি, এনএসএসও একটা রিপোর্ট দিয়েছিল, ওই রিপোর্টে বললো 2000 সাল নাগাদ যে ভারতে 5% লোক এমন আছে যারা তারা দুবেলা কি হয় না, খাবার পায় না, না খেয়ে শুই। দুবেলা মানে বুঝতে পেরেছি, সকাল আর বিকেল কোনো খায় না, না খেয়ে শুই, দুটো মিল পায় না তারা। ভারতে 5% লোক, মানে কত পার্সেন্ট? 2000 সালের রিপোর্ট, 5 থেকে 6 কোটি লোক যারা না খেয়ে ঘুমায় দুবেলা। সরকারি রিপোর্ট বলছে মানে ওটাতে বেশি হবেই, আমরা ধরলাম 10 কোটি লোক যাদের দুটো খাবার, দুবেলা খাবার আছে। এটা সরকারকে একদম মাথা একদম হিলিয়ে দিল রিপোর্টে। তো সরকার বললো কী করা যাবে, তখন বললো ঠিক আছে, তাহলে একটা যোজনা করলো, যেটা হচ্ছে অন্নপূর্ণা স্কিম নাম দিল, যেখানে 10 কেজি পার মান্থ ফুড গ্রেন দেবে, 10 কেজি পার মান্থ ফ্রি অফ কস্ট। যারা বিপিএল ফ্যামিলি থেকে বিলং করে তাদের মধ্যে কি করবে না, 10 কেজি পার মান্থ ফুড গ্রেন ফ্রিতে দেবে সরকার, আর তাদেরকে অন্তোদয় অন্ন যোজনার মানতে রাখা হলো, বুঝতে পারলে? এই যোজনা তাদেরকে অন্তোদয় অন্ন যোজনা, আবার একটা অন্তোদয় অন্ন যোজনা। এই যে অন্তোদয় অন্ন যোজনা যেটা ছিল আমাদের কি, যেটা ছিল অন্নপূর্ণা স্কিম, অন্নপূর্ণা স্কিমের মধ্যে যোজনাটার নাম হচ্ছে অন্তোদয় অন্ন যোজনা। এই যে অন্তোদয় অন্ন যোজনা, যার ফলে কি হলো, ফ্রিতে কি দিয়ে দিল, 10 কেজি রেশন পার মান্থ ফ্রি, ঠিক আছে, যে তুমি গেলেই পাবে ওখানে। ওর জন্য অন্তোদয় একটা কার্ড বানিয়ে দেবে। কিন্তু আস্তে আস্তে বড় লোকেদেরও অন্তোদয় কার্ড হলো, আর গরিব তো আরো গরিব হয়ে গেল। অন্নপূর্ণা স্কিম, হ্যাঁ, যেভাবে দিল, যেই পার্সপেক্টিভে দিল, যেভাবে যোজনাটা অ্যাপ্লাইড হলো ভাই, অন্নপূর্ণা অন্ন যোজনা, আমাদের অন্তোদয় অন্ন যোজনার মধ্যে, ঠিক আছে। অন্তোদয় কার্ড তাদের জন্য ইস্যু করলো এই যোজনাটার পরে। অন্তোদয় কার্ড যারা থাকবে তারা পাবে। তো অন্তোদয় কার্ড দেখতে গেলে প্রথমত বিপিএল কার্ড দেখবে, তারপর অন্তোদয় দেবে। তো অন্তোদয় যখন দেবে সরকার, যারা কিছুই করে না, এমনি দুবেলা, তাদেরকে অন্তত ভাত টাতা দিতে পারে সরকার। কিন্তু আস্তে আস্তে কী হলো, সব বড় লোকদের কাছে অন্তোদয় কার্ড দেখতে পাওয়া গেল। তো যাই হোক, আমরা নেক্সট লিখবো
2002 সর্বশিক্ষা অভিযান, স্কুল চলে হাম। সর্বশিক্ষা অভিযান যত বলবো তত কম হবে, তাই এখন কিছু বলবো না, শুধু এটাকে মুখস্থ করে রাখো, বলার টাইম আমি ঠিক এসে পরে বলে দেবো, ঠিক আছে, এই যোজনাগুলোতে। নেক্সট হচ্ছে 2001 লেখা হলো না, সেটা হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, এই কটা মুখস্থ করতে হবে, কত সাল কোন প্ল্যানের মধ্যে পড়ে। আর একটা আছে লিখে রাখতে পারো 2001-এ লিখবো বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা। বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা, একটা ইন্দিরা আবাস যোজনা আছে, তাই না? এগুলোকে সব কি করছে, কোনো সাথে মিশে আলাদা নাম হচ্ছে কিন্তু আমরা এখন জানবো না, আমরা এখন পাই টু পাই মুখস্থ করব। আমি ওটার একটা ক্লাস নেব অবশ্যই, যে কোন যোজনাটা কি কাজ, সেটা কি, সেটা একটা ক্লাসে আমি একটা করবো, মেন যোজনাগুলোকে বার করব, ঠিক আছে, সেটা আমি নেব। যাক আগে এটা তৈরি হোক, ঠিক আছে, বেসটা তৈরি হোক। তো নেক্সট হচ্ছে আমরা যেগুলো মোটিভ 4-5 অবধি পড়া আমরা ওখানে ডিটেলসে পড়েছি, কিন্তু এরপর থেকে শুধু মুখস্থ করতে হবে। আবার এই যোজনাগুলো একটা যোজনা একটা ডিটেলস, কিন্তু সেটা আমি পড়াবো, অবশ্যই করাবো, ঠিক আছে। কিন্তু পরীক্ষাতে বিশেষ মেন্স অবধি কিছু আসবে না, পাই টু পাই কোশ্চেন আসবে যে বাল্মীকি আম্বেদকর যে আবাস যোজনা কত সালে হয়েছিল, 2001 সালে। কোন ফাইবার প্ল্যান, এই ফাইবার প্ল্যান। নেক্সট লিখবো, নেক্সট কিসে কত চলে যাবে, 10 ফাইবার প্ল্যান। অবজেক্ট, মেন অবজেক্ট সোশ্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। সোশ্যাল ডেভেলপমেন্টের কি থাকবে, মেন অবজেক্ট থাকবে। এখানে কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমাকে লিখে নিতে হবে। এখানকার এই লাস্টের গুলোতে অনেকগুলোতে টার্গেট দেয়, যেমন এটা একবার পড়েছিল টার্গেটটা, তো টার্গেটে লিখে রাখতে পারিস। টার্গেট লিখবো, টার্গেট যা ছিল এটার 8.1, যে 8.1 অ্যাচিভ করবো, কি টার্গেট ছিল, কিন্তু অ্যাচিভড হয়েছিল কত, 7.7 অ্যাচিভড হয়েছিল। এই 5 ইয়ার প্ল্যানে যে প্রোগ্রামগুলো হয়েছিল লিখে রাখবো। ভারত নির্মাণ, তারপর লিখে রাখবো জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, আর এইটা 2005 সালে শুরু হয়েছিল। আমরা যখন বাসগুলো দেখি, আর বাসগুলো যখন এইতে বাস দেখছি ধরে নাও, তাই না, এই যে বাসের এই জায়গাটায় লেখা থাকে না এরকম, বড় বাসগুলো নেই দেখবে লেখা থাকে, নীল বাসগুলোতে নিচে লেখা থাকে না, জন্য এই জায়গাটাতে একদম লেখা থাকে। তার মানে কি, তার মানে হচ্ছে যিনি বাসটা বা যে সংস্থা বাসটাকে নামিয়েছে উনি এই প্রকল্প থেকে টাকা উঠিয়েছে। তো সরকার এটা মেন, এই প্রকল্পটা কি হচ্ছে না, জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, তাই না। এই মিশন এখানে কি ম্যাসিভ, ইট ওয়াজ ম্যাসিভ সিটি মডার্নাইজেশন স্কিম, অ্যাকচুয়ালি ইট ওয়াজ ম্যাসিভ সিটি মডার্নাইজেশন স্কিম, জনরুম, তাই না। এই প্রকল্পের মাধ্যমে শহরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার অনেক কিছু দেয়, কোনো বাস হতে পারে, কোনো প্রজেক্টে অ্যাপ্লাইড হতে পারে। তাই আমরা শহরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, বাসও তো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের কাজ, তাই রাস্তাঘাটের মধ্যে পড়ে। তো তাই এই জনরুম প্রকল্পের মাধ্যমে অনেকে ফাসগুলো নিয়েছে, তাই আমরা দেখতে পাই। বেশিরভাগ বাসগুলো দেখি যেগুলো খারাপ হয়ে পড়ে আছে, তাই না, এক জায়গায় কোথায় গ্যারেজ হয়ে পড়ে আছে, কেন? হ্যাঁ, তো যাই হোক, নেক্সট লিখবো ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। এটা 2004 সালে হয়েছিল, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এটা 2004। ওটা শুধু ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ছিল, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এটা কত সাল, 2004। তারপরে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, এটা 2005 সালে শুরু হয়েছিল। কি প্রোগ্রাম এটা, আমাদের ন্যাশনাল রুরাল হেলথ মিশন, মানে গ্রামের যেসব হেলথ পরিষেবাগুলো দেওয়া, স্বাস্থ্য এইগুলো তারা এখান থেকে প্রোভাইড করে, অনেক কিছু টিকা থেকে শুরু অনেক কিছু এখানে প্রোভাইড হেলথের জন্য, ঠিক আছে। নেক্সট লিখবো, তারপরে লিখবো 15 পয়েন্টস প্রোগ্রাম। প্রধানমন্ত্রী এটা ই করে ডিক্লেয়ার 15 পয়েন্টস প্রোগ্রাম ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মাইনরিটিজ। নেক্সট লিখবো 11th 5 ইয়ার প্ল্যান। তাহলে আমরা অবজেক্ট লিখবো ফাস্টার্স অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ, ফাস্টার্স অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ, যার টাইম পিরিয়ড হচ্ছে 2007 থেকে 12, এই 5 ইয়ার প্ল্যানে, যেটা হচ্ছে কততম 5 ইয়ার প্ল্যান, 11th 5 ইয়ার প্ল্যান। এখানে হয়েছিল এভারগ্রিন রেগুলেশন হয়েছিল, চিরসবুজ 2008 সালে এভারগ্রিন রেগুলেশন, যেটা অল ফুড গ্রেনের ওপর হয়েছিল, মনে রাখবে, ওই জন্য এভারগ্রিন বলছে এটা। তারপরে কি হয়েছে, এখানে কনসেপ্ট অফ মহারত্ন, সে নবরত্ন মহারত্ন আছে, এই মহারত্ন, আমি কি নবরত্ন মহারত্ন এখনো পড়াইনি, তাই না, পড়াবো কোনোদিন সময় পেলে, তো লিখে রাখবো 2 নম্বর কনসেপ্ট অফ মহারত্ন, কনসেপ্ট অফ মহারত্ন এখানে ইন্ট্রোডিউস হচ্ছে।
তারপরে আম আদমি বীমা যোজনা, ন্যাশনাল রুরাল লাইভহুড মিশন, এখানে হচ্ছে দুটো স্কিম মার্চ করা হবে, বলবো ন্যাশনাল রুরাল লাইভহুড মিশন। তার সাথে হবে একটা সবলা যোজনা আছে, জানিস, এখানে হয়েছিল সবলা। শিক্ষা ভারত, এর মধ্যে ন্যাশনাল রুরাল লাইভহুড মিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন এখানে একটা লিখে রাখবো আমরা, ন্যাশনাল উইডো পেনশন স্কিম, যেটা ফেব্রুয়ারি 2009 সালে হয়েছিল। এই স্কিম 40 বছরের উপরে যারা বিধবা তাদেরকে একটা পেনশন দেবে, 40 থেকে 50 তাদের পেনশন কম হবে, যারা পেনশন 50 থেকে 60 আছে তাদেরও পেনশন একটু বেশি হবে, এই টাইপের যোজনা আছে, ঠিক আছে, 80 বছর অবধি আছে যোজনাটা। তো আমরা ইউপিএসসি পড়লে এগুলো পড়তে হবে। তো এই প্রোগ্রামগুলো সব দোকান আছে, এগুলো পরে ইন্ট্রোডিউস হচ্ছে, সব মিনিমাম নিডসকে ফোকাস করে এগুলো করা হয়েছে, এটা প্রথমেই বলেছিলাম আমি, তাই না। তারপরে হচ্ছে লিখবো 12 5-year প্ল্যান 2012 থেকে 17। মেন অবজেক্ট মোর ফাস্টার্স অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে দ্রুততম কি করো, বিকাশ করো, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে ভবিষ্যতের সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে এমনভাবে ডেভেলপমেন্ট করো না যে লোকেরকে কিছু ক্ষয়ক্ষতি করে দেবো, যে এত ইন্ডাস্ট্রি এত পলিউশন করে মানে আমরা আগে বাড়ো, এরকম না, যাতে ইন্ডাস্ট্রিও কম হয়, গাছপালাও বেঁচে থাকে, এমনভাবে ডেভেলপমেন্ট করো, ইন্ডাস্ট্রির জন্য গাছ কেটে দেবো এরকম না, ঠিক আছে, এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা এখানে লিখে রাখবো কী কী প্ল্যান আছে এর আন্ডারে, কী কী জিনিস আছে। প্রথম লিখবো নির্মল ভারত যোজনা, তারপরে লিখবো মহাত্মা গান্ধী প্রবাসী সুরক্ষা যোজনা, ঠিক আছে, এই স্কিম। ব্যাস, আর কিছু ওখানে পড়ে রাখতে হবে না, মোটামুটি সব শেষ হয়ে গেছে। তারপরে 2015 সালে যখন এই প্রোগ্রামটা চলবে 17 অবধি, 2015 যেতে যেতে আমাদের বিজেপি গভর্নমেন্ট আসবে, তাই না। বিজেপি গভর্নমেন্ট 2015 সালে 1 জানুয়ারি কি করবে না, 1 জানুয়ারি এই যে ফাইবার প্ল্যানটাকে পুরো ভেঙে দেবে, ঠিক আছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা, নতুন নাম দেবে নীতি, NITI, নীতি আয়োগ, তাই না, নীতি আয়োগ নীতি, যার ফুল ফর্ম হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে। এরা তাদের অন্যরকম পার্সপেক্টিভে কাজ করবে, কিছুটা কাজ একই থাকবে কিন্তু কিছু অন্যরকমভাবে। এরা ভাবছিল যে 5-year প্ল্যানটা পুরোপুরি ডিস্ট্রয় হয়েছে, তাদের কোনো কাজ নেই, তারা ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, দিয়েও তারা নীতি আয়োগ তৈরি করবে 2015 সালে 1 জানুয়ারি, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আমরা নীতি আয়োগ নিয়ে আমাদের একদিন বলতে হবে, তা আমরা জাস্ট একটুকু জানিয়ে রাখি, তাহলে এবার যা লিখালাম না এগুলো শুধু মুখস্থ করে দিতে হবে, এর ভিতরে সব কোয়েশ্চেন থাকবে, ফিল্মস আর মেন্স 5-year প্ল্যানে, এর বাইরে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, থাকলেও থাকতেই পারে, কোয়েশ্চেন তো হবে না, তবে মেজর ছেলে পেলে পারবে না, যেটা যাদের চাকরি বসবে, ঠিক আছে, তাহলে তার জন্য ভালো করে পড়ে আসবে এবার।